আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমরা এখানে দেখতেই পারতেছো থাম্বনেইলে যে কি টপিক্সটা নিয়ে আলোচনা করব। সবচেয়ে ডিমান্ডেবল টপিক্স রাইট ফর্ম অফ ভার্বস। সো এইটা নিয়ে আলোচনা করব, আর আমি এইটা এমন ভাবে বোঝাবো মানে আজ পর্যন্ত কোনো জায়গায় তোমরা এত ইজিয়েস্ট ওয়েতে শিখো নাই। সো আমি তোমাদের একেবারে রাইট ফর্ম অফ ভার্বের মানে প্রেমে ফেলাবো, ঠিক আছে? একেবারে তোমরা প্রেমে পড়ে যাবা। সো এই ওয়েতে আমি তোমাদের শিখাইতে যাচ্ছি। সো দেখো, তো ফার্স্টে দেখো, তুমি যখন একটা ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলবা বা যে কোনো একটা ম্যাচ খেলবা, সো ফার্স্টে কিন্তু তোমাদের প্রস্তুতি ম্যাচ খেলা লাগে বা ওয়ার্ম আপস করা লাগে, ঠিক আছে? সো তোমাদের অবশ্যই ফার্স্টে ওয়ার্ম আপস করতে হবে, আর এই ওয়ার্ম আপটা হচ্ছে ভাইয়া এই যে এইগুলা। সো বেসিক, আমাদের বেসিক যদি না জানা থাকে আমরা কি রাইট ফর্ম ভার্ব পারবো? সো পারবো না। সো এই কারণে আমাদের এই বেসিকগুলো শিখতে হবে। আর এই বেসিকগুলো যে কেবল রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে এমন না, এটা যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। সো অবশ্যই এটা একটু মনোযোগ দিয়ে শিখো। দেন আমি তোমাদের পরে আমি তোমাদের দেখো এই যে একেবারে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, এইটা হচ্ছে ম্যাজিক চার্ট। সো এই চার্টের মাধ্যমে বুঝাবো, বাট এই চার্টটা মানে 50% 40% মানে মানে ভিতরে যদি তোমার ঢুকে তারপরেও তুমি এইগুলা পারবে ইজিতে। সো বুঝছো? সো ফার্স্টে আমরা ওয়ার্ম আপ ম্যাচটা সেরে নিই। তো ভাইয়া আমাদের ফার্স্টে জানতে হবে যে আমরা যে রাইট ফর্ম অফ ভার্বগুলো করি, এই রাইট ফর্ম ভার্বগুলো কী টাইপের হয়? এইগুলা প্যাসেজ টাইপের হয় না? হ্যাঁ, প্যাসেজ টাইপের রাইট ফর্ম ভার্বগুলো কিন্তু আমাদের আসে। সো তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে দেখো, আমি তোমাদের এখানে কতগুলো ধাপ বা আলোচনা করছি, এইগুলা দেখো। প্রথমেই দেখতে হবে প্যাসেজ বা সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে কিনা। হ্যাঁ, আমাদের ফার্স্ট কাজটা কি ভাইয়া দেখতে হবে সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স বলতে বর্তমানকালের কোন একটা বিষয় থাকলে এটাকে বলে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স বলতে অতীতের কোন একটা ঘটনা বা কোন একটা প্রেক্ষাপট নিয়ে যখন প্যাসেজটা হবে তখন আমরা ইজিতে বুঝতে পারবো এটা পাস্ট টেন্সে আছে। সো এইটা আমাদের বুঝতে হবে, আর এটা আমরা বুঝবো। আচ্ছা, তারপর নিচের প্রসেসটা আমাদের ফলো করতে হবে। এই যে প্রসেসটা, এটার যদি তুমি 50% এই ক্লাসে কভার করতে পারো তাহলে তোমার রাইট ফর্ম ভার্ব নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। আর আমি রাইট ফর্ম অফ ভার্বের মোট আরও 2টা ক্লাস করব। সো এই ক্লাসে তোমাদের 5টা রাইট ফর্ম ভার্ব বোঝাবো, আর পরবর্তী 2টা ক্লাসে আমি মোটামুটি 30-35টার মতো কভার করবো। সো 40টা রাইট ফর্ম ভার্ব করতে পারলে তোমাকে আর আটকাবে কে? সো দেখো আমি ধরো ভাইয়া বুঝছি যে প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, জাস্ট এক্সাম্পল প্রেজেন্ট টেন্সের আমরা বুঝলাম। দেন আমাদের দেখতে হবে ভাইয়া এটা বাক্যের কততম ভার্ব। ধরো বাক্যের একমাত্র ভার্ব, আমরা যে ভার্বটার চেঞ্জেসটা করব এটা হচ্ছে ভাইয়া বাক্যের একমাত্র ভার্ব। আর যদি বাক্যের একমাত্র ভার্ব হয় তাহলে আমরা কি করব? দেখো, সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করে দিব। এখন দেখো, আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে টেন্স কিন্তু আলোচনা করছিলাম, মানে 12টা টেন্স। হ্যাঁ, স্ট্রাকচার তোমাদের শিখাইছি। আর তোমাদের যদি প্যারা লাগে যে এত স্ট্রাকচার আমার ভালো লাগতেছে না, বাট স্কিপ করো। রাইট ফর্ম ভার্ব করতে গেলে টেন্স লাগে না, এটা আজকে নতুন জানলা না? হ্যাঁ, আমি টেন্স ছাড়া তোমাদের রাইট ফর্ম ভার্ব করায় দেখাবো। সো যাই হোক, এটা জাস্ট একটা ফর্মালিটি। সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় টেন্স অনুযায়ী আমাদের পরিবর্তন, সাবজেক্ট যদি প্যাসিভ হয় টেন্স অনুযায়ী বি বার প্লাস B3। আচ্ছা, আমি যাই বলি না কেন, এখন আমাদের তো এখানে আসলো প্যাসিভ আর অ্যাক্টিভের বিষয়টা। সো আমরা প্যাসিভ আর অ্যাক্টিভটা আগে বুঝি, আমরা ধাপে ধাপে সব কিছুই কভার করবো। সো একটু ওয়েট করো। আমাদের দেখো, আমাদের অ্যাক্টিভ জিনিসটা কি? দেখো ভাইয়া, আমাদের অ্যাক্টিভ জিনিসটা কি এইটা দেখো। সো দেখো, তোমার অ্যাক্টিভ সাবজেক্ট, আমরা অ্যাক্টিভ সাবজেক্টটা বুঝি, এইটা কাজে লাগে। সো অ্যাক্টিভ সাবজেক্ট, হ্যাঁ, অ্যাক্টিভ সাবজেক্ট যে সাবজেক্ট নিজের কাজ, যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, হ্যাঁ, তাকে কি বলে? তাকে সাবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্ট বলে, অ্যাক্টিভ সাবজেক্ট বলে। বুঝছি ভাইয়া? সাবজেক্ট অর্থাৎ কর্তা, অর্থাৎ কর্তা যদি নিজের কাজ নিজে করতে পারে তখন এটা বলবো ভাইয়া অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে কি ভাইয়া? সক্রিয়, নিজের কাজ নিজে করতে পারতেছে। ক্লিয়ার? প্রবলেম নাই। আমি এক্সাম্পল দিই, দেখো, আমি যদি দিই হি প্লে ক্রিকেট, হ্যাঁ, হি প্লে ক্রিকেট, হ্যাঁ, এতটুকুই দিই। সে খেলে ক্রিকেট, এখন কে খেলে? আমি খেলে কে দ্বারা প্রশ্ন করি, কে খেলে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওইটা হচ্ছে সাবজেক্ট। এই যে হি খেলে, এইটা সাবজেক্ট। এখন আমরা কি বুঝতেছি? সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? খেলার কাজটা তো তোমার এই সেই করতেছে,
বা আমি যদি বলি আসিফ খেলে, খেলার কাজটা আসিফ করতেছে। সো আসিফ এই যে খেলার কাজটা সে কিন্তু নিজের কাজ নিজে করতে পারতেছে, তার মানে এই যে এইটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ সাবজেক্ট। ক্লিয়ার কিনা বলে 100% ক্লিয়ার হতে হবে, 100%। যে নিজের কাজ নিজে করতে পারে, খেলার কাজটা তো সে নিজেই করতে পারতেছে, কাজ সম্পূর্ণ, কর্তা নিজের কাজ নিজে করছে, তার মানে অ্যাক্টিভ সাবজেক্ট। এখন দেখো সেন্টেন্সটাকে ভাই আমরা ঘোরাই। হ্যাঁ আচ্ছা দেখো এটা তো সাবজেক্ট, এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। এখন আমি একটু লিখি আমার সেন্টেন্স, আমি লিখি ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট ইজ প্লেড বাই, এখানে এই সেন্টেন্সটারে আমি প্যাসিভ করতেছি, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। হ্যাঁ এইটা লিখছি। আচ্ছা আমি তোমার প্যাসিভটা আগে এখানে সংজ্ঞাটা দিই। প্যাসিভ, এই যে প্যাসিভ সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট জিনিসটা কি? যে নিজের, যে নিজের কাজ নিজে নিজে করতে পারে না, করতে পারে না, তাকে তাকে প্যাসিভ, তাকে প্যাসিভ সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট বলে। বুঝছি ভাইয়া? যে নিজের কাজ নিজে করতে পারে না তাকে প্যাসিভ সাবজেক্ট বলে, এতটুকু তো বুঝছো? প্যাসিভ মানে করতে পারে না নিজের কাজ নিজে, অ্যাক্টিভ মানে করতে পারে। দ্যাটস এনাফ। সো এখন ইজ প্লেড, প্লেড অর্থ তো তোমার ভাইয়া খেলা। এখন আমি প্রশ্ন করি কে খেলে? সাবজেক্ট কি ভাইয়া? এই যে সাবজেক্ট ক্রিকেট না, সাবজেক্টটা তো ক্রিকেট, এইটা তো তোমার ভার্ব আর এইটা তো তোমার অবজেক্ট। কে খেলে? ক্রিকেট খেলে। এখন তুমি প্রশ্ন করো তো ভাইয়া ক্রিকেট কি নিজে নিজে খেলতে পারে? তুমি বলো ক্রিকেট কি খেলতে পারে? খেলতে পারে না। সো তাহলে ক্রিকেট তো তোমার অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না বাক্যের, এই ক্ষেত্রে ক্রিকেটটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। বলো ক্লিয়ার কিনা? যে নিজের কাজ নিজে করতে পারে না তাকে কি বলে ভাইয়া? প্যাসিভ সাবজেক্ট বলে। বুঝছো প্রবলেম আছে? অ্যাক্টিভ প্যাসিভ কি এগুলা তুমি যদি রাইট ফ্রম ভার্বে সাবজেক্টগুলো ধরতে পারো, সাবজেক্ট তো আমরা বুঝি সাবজেক্ট কোথায় থাকে, ভার্বের আগে সাবজেক্ট থাকে। হ্যাঁ ভার্বের আগে সাবজেক্ট থাকে, তখন আমরা যদি সাবজেক্টটা ধরতে পারি তার মানে আমাদের প্রায় রাইট ফ্রম ভার্বে 50% শেষ হয়ে যায়। সাবজেক্ট ধরতে হবে যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা এখন ধরছি যে কিভাবে বুঝবো সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ? দেখতে হবে যে যে নিজের কাজ নিজে করতে পারে তখন এটা অ্যাক্টিভ সাবজেক্ট, আর যদি নিজের কাজ নিজে করতে না পারে সাবজেক্টে তখন এটা প্যাসিভ সাবজেক্ট। ক্রিকেট তো তোমার নিজের কাজ নিজে করে, ক্রিকেট তো খেলতে পারে না নিজে, অবশ্যই মানুষ খেলে। সো আমরা যারা ভয়েস চেঞ্জ করছি তাদের মাথায় এই বিষয়টা আরো বেশি ঢুকবে যে সাবজেক্টটা যদি প্যাসিভ হয় ভাইয়া তখন আমরা কি করব? টেন্স অনুযায়ী একটা বি ভার্ব প্লাস বি3 দিয়ে দিব। এই যে আমি তোমাদের একটু আগে করাইছি। হ্যাঁ সাবজেক্টটা আমরা প্যাসিভ পাইছি, টেন্স অনুযায়ী আমরা দেখো বি ভার্ব, এই যে এমিজার এগুলা কি বি ভার্ব না? টেন্স অনুযায়ী বি ভার্ব, আর প্লেট দেখো ভার্বের 3 নম্বর বসাই দিছি। সো এই সাবজেক্ট প্যাসিভ হইলে অবজালারি ভার্ব প্লাস টেন্স অনুযায়ী বি3 হবে ভার্বের। প্যাসিভ হইলে অবজালারি ভার্ব প্লাস বি3, দ্যাটস এনাফ। এছাড়া প্যাসিভ বোঝা যায় তোমার বাই থাকে, অনেক সময় বাই থাকে না। হ্যাঁ তখন আমাদের ওই যে দেখতে হবে সাবজেক্টটা আসলে কাজটা করতে পারতেছে নাকি পারতেছে না। ওকে সো আমরা বুঝলাম। সো এখানে ভাইয়া টেন্স অনুযায়ী পরিবর্তন, টেন্স অনুযায়ী পরিবর্তন বলতে আমরা এখানে এত 12 প্রকারে যাব না। টেন্স অনুযায়ী পরিবর্তন বলতে আমরা দেখব এতটুকুই যে বর্তমানকালে আছে কি না, বর্তমানকালে হইলে ভার্বের প্রথম রূপ, আর সিঙ্গুলার প্লুরাল হইলে তো ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ। অতীতকালে হইতেছে কি না এটা দেখতে হবে, অতীতকাল হইলে ভার্বের 2 নম্বর রূপ। এতটুকু এনাফ। তোমার 12 প্রকারের টেন্স স্ট্রাকচার সবকিছু জানার প্রয়োজন নাই, যদি জানো ভালো কথা। আর টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3, সো এইটা আমরা একটু দেখি। দেখো এখানে টেন্স অনুযায়ী বলছে বি ভার্ব প্লাস বি3। সো এই যে টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3। সো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করব, মানে প্যাসিভ করার ক্ষেত্রে বি ভার্ব বলতে এমিজার প্লাস বি3। অবশ্যই মনে রাখবা তোমার প্যাসিভের বৈশিষ্ট্যই হচ্ছে লাস্টে বি3 হবে। হ্যাঁ আর এই জায়গায় যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমরা এমিজার দিব। পাস্ট ইনডিফিনিট, পাস্ট বলতে এমিজারে 2 নম্বর হবে, যে ওয়াজ ওয়ার প্লাস বি3। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট বলতে এমিজার। সো এমিজার প্লাস বিং প্লাস বি3। দেখছো প্যাসিভের বৈশিষ্ট্যটা কিভাবে প্যাসিভ করে? এমিজার প্লাস বিং প্লাস বি3। তারপর পাস্ট কন্টিনিউয়াস হইলে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস বি3। প্রেজেন্ট পারফেক্ট হইলে আমরা জানি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বি3। পাস্ট পারফেক্ট হইলে হ্যাড বিন প্লাস বি3। তারপর মডেল অবজালারি ভার্ব প্লাস বি যদি থাকে মডেল অবজালারি ভার্ব প্লাস বিটা দিব এবং ভার্বের 3 নম্বর রূপ দিব। ওকে তারপর নোট দেখো ক্যান কোড শ্যাল শুড উইল উড মে মাইট হলো মডেল ভার্ব, মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ হবে। আর যদি দেখো যে মডেল ভার্বের পরে বি আছে অবশ্যই ভার্বের 3 নম্বর রূপ দিতে হবে। আর যদি দেখো মডেল ভার্ব আছে এরপর আমাদের ভার্বের প্রথম রূপ দিতে হবে। এইগুলো কাজে লাগবে, বুঝছি ভাইয়া? হ্যাঁ
সো এখন দেখো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, আমাদের এই ওয়ার্ম আপ প্র্যাকটিসটা করার পর আমরা সরাসরি ম্যাচে চলে যাব, ফাইনাল ম্যাচে চলে যাব। সো আমাদের দেখো এখন সিঙ্গুলার প্লুরালের বিষয়টা ভাইয়া জানতে হবে। সো আমরা সিঙ্গুলার প্লুরালটা দেখি। এখানে দেখো আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরালটা বুঝতে হবে। এর আগে আমরা এইটা বুঝি ভাইয়া সিঙ্গুলার জিনিসটা কি, সিঙ্গুলার বলতে কি বোঝায়, একটা বোঝায়, আর প্লুরাল বলতে কি বোঝায় ভাইয়া, একের অধিক বোঝায়। প্লুরাল বলতে কি বোঝায় ভাইয়া, একের অধিক বোঝায়, ঠিক আছে। সো এখানে আই অর্থ কি ভাইয়া, আমি না, এটাকে সিঙ্গুলার একজন বোঝাইছে না, হ্যাঁ। তারপর হি সে, আমি বলি এই সে, সে কাজটা করছে, সে একজন সিঙ্গুলার। তারপর সে, এটা তো মেয়ের ক্ষেত্রে বসে। দে তারা, এই যে দেখো দেটা হচ্ছে কিন্তু প্লুরাল সাবজেক্ট, দে তারা অনেক মানুষ বোঝাচ্ছে, সো দেটা কি ভাইয়া প্লুরাল। তারপর উই আমরা, এটা প্লুরাল। তারপর দেখো এখানে নাউন আসছে ট্রি, ট্রি অর্থ কি গাছ না। আর মনে রাখবা নাউনের সাথে অ্যাস থাকলে প্লুরাল, আর এস না থাকলে সিঙ্গুলার। মানে নাউনের সাথে যখন অ্যাস বোঝাই না তখন অনেকগুলা বোঝাই। সো ট্রি এটা সিঙ্গুলার। আবার যখন আমরা ট্রিজ দিব মানে বুঝে অনেক গাছ, তখন এটা ভাইয়া প্লুরাল হয়ে যায়। তারপর পিপল, এই যে পিপল মানে জনগণ, জনযুগগণ, এই যে জনযুগগণ, ঠিক আছে। জন বলতে এক আর গণ বলতে অনেক, হ্যাঁ গণ বলতে অনেক, অনেক তার মানে কি বোঝায়, একের অধিক। সো এই ক্ষেত্রে পিপলটা হচ্ছে প্লুরাল। তারপর রাকিব, রাকিব মানে নাম, একজন বোঝে। রাকিব যখন বলবো যে একজন বোঝাচ্ছে না, সো এইটা সিঙ্গুলার। সো বুঝাইতে পারছি। এখন দেখো আমরা তো সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল আমরা ইজিতে বুঝতে পারবো দেখলেই, বাট আমরা ভার্ব সিঙ্গুলার প্লুরালের দুইটা সূত্র আছে, জাস্ট ওয়ান কাইন্ড অফ সূত্রই বলতে পারো। সো এই সূত্রগুলো ভাই আমাদের একটু মাথায় ঢুকায় রাখতে হবে, একটা লাইন একটু মাথায় নিয়ে নিবা। সো দেখো ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। কি বলছে ভাইয়া, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। একেবারে মুখস্থ, একেবারে তোমার মরার আগ পর্যন্ত কাজে লাগবে, ঠিক আছে, যদি ভুল না করে থাকি। ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, না থাকলে কি হবে ভাইয়া, প্লুরাল হবে। সো এখানে আমরা এমটাকে বাদ দিই, এম সবসময় আয়ের ক্ষেত্রে হবে। ওকে, তারা ফিক্সড, তাদেরকে ডিস্টার্ব করার দরকার নেই। ভার্বের সাথে, আচ্ছা ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, না থাকলে কি, না থাকলে প্লুরাল। সো এখন ইজ আর, এটা হচ্ছে ভাইয়া ভার্বের প্রথম রূপ, বি ভার্বের। সো আমরা এখন ইজটা কি বুঝতে পারতেছি, এই যে ইজ ভার্বের সাথে দেখো এস আছে, এই যে এস থাকলে আমরা বুঝবো সিঙ্গুলার ভার্বটা। আর এখানে কি অ্যাজ বাই অ্যাজ আছে না, সো এটা প্লুরাল ভার্ব। দেখছো কিভাবে আইডেন্টিফাই করছি। তারপর এমিজারের 2 নম্বর রূপ কি ভাইয়া, ওয়াজ ওয়ার। সো এই যে ওয়াজ ওয়ার, এখন আমরা ওয়াজ ওয়ার একসাথে, কিন্তু ওয়াজের সাথে দেখো অ্যাজ আছে তার মানে সিঙ্গুলার, ওয়ারের সাথে দেখো অ্যাজ বাই অ্যাজ নাই, সো এটা প্লুরাল। তারপর আবার হ্যাভ হ্যাজ, হ্যাভ ভার্ব, এই যে হ্যাভ আর হ্যাজ একসাথে। এখন হ্যাভ ভার্বের সাথে কি অ্যাজ বাই অ্যাজ আছে, আছে নাই, নাই কিন্তু। সো এই ক্ষেত্রে হ্যাভ ভার্বটা হচ্ছে প্লুরাল। তারপর হ্যাজ ভার্বের সাথে দেখো অ্যাস আছে, তার মানে এটা সিঙ্গুলার। হ্যাভ হ্যাজের 2 নম্বর রূপ কি ভাইয়া, হ্যাড। সো হ্যাভ হ্যাজের 2 নম্বর রূপ হচ্ছে হ্যাড। হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে, মনে রাখবা 2 নম্বর রূপগুলো আছে না, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়। আমরা একটু আবার কভার করি। দেখো এই যে ডু ভার্ব, দেখছো ডু ডাজ ডিড কে বলে ডু ভার্ব। সো ডু ডাজ হচ্ছে একসাথে, ভার্বের প্রথম রূপ ডু ভার্বের। সো ডু এর সাথে কি অ্যাজ বাই অ্যাজ আছে, নাই, সো এই কারণে ডু ভার্বটা হচ্ছে প্লুরাল। আর ডাজ এর সাথে দেখো অ্যাজ বাই অ্যাজ আছে, এই কারণে ডাজ হচ্ছে সিঙ্গুলার ভাইয়া, বুঝছি। তারপর ডিড, দেখো ডিড এর সাথে কি অ্যাজ বাই অ্যাজ আছে, নাই, সো ডিডটা কি সিঙ্গুলার প্লুরাল দুটোটাই হবে। কিন্তু তোমরা বলতে পারো ডিড এর সাথে অ্যাজ বাই অ্যাজ নাই, তার মানে তো এটা প্লুরাল, বাট না। ডু ডাজের 2 নম্বর রূপ হচ্ছে ডিড। ডিড সে সবার সাথেই বসতে পারে, বুঝছো ঘটনাটা, ডিড সবার সাথেই বসতে পারে। সো ডিড সিঙ্গুলার প্লুরাল দুটোটাই হবে। আমি প্র্যাকটিস দেখাবো। তারপর গো গোস, এইগুলো হচ্ছে মেইন ভার্ব, গো গোস। তারপর আছে তোমার ড্রাইভ, হ্যাঁ হ্যাঁ, ইট, এরকম অনেক আছে। হেয়ার, স্পিক, টিচ, টুল্ড, অনেকগুলো আছে মেইন, মানে যেগুলাকে বলে মেইন ভার্ব। সো এখানে দেখো গো অর্থ কি ভাইয়া, যাওয়া না, গো অর্থ যাওয়া। এখানে এই যে গো ভার্বটা এর সাথে কি অ্যাজ বাই অ্যাজ আছে, নাই, না থাকলে প্লুরাল, আর অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, বুঝছি আমরা। আচ্ছা গো এর 2 নম্বর রূপ কি, দেখো গো এর 2 নম্বর রূপ কি, গো এর 2 নম্বর রূপ ওয়েন্ট না। সো 2 নম্বর রূপের সিঙ্গুলার প্লুরাল দুটোটার সাথেই সে বসতে পারে। আর তাহলে আমরা কি বুঝলাম, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল বুঝলাম, ভার্ব আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝলাম। এখন আমরা কিছু প্র্যাকটিস দেখি। দেখো আমি এখানে দেখো হি, এখন আমি এখানে, আচ্ছা আমি এখানে চলে যাই,
দেখো আমার এখানে আছে ইজ অথবা আর, আমার এখানে কি আছে বা ইজ অথবা আর। এখন আমি এখানে দিলাম হি আর এখানে দিলাম উই, হ্যাঁ দুইটা জিনিস দিলাম। এখন দেখো আমি বললাম যে হি এর সাথে ইজ বসবে না আর বসবে, তোমরাই বলো তো। হি এর সাথে ইজ বসবে না ভাইয়া, কারণ হি হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে আমরা ভার্ব কি দিব ভাইয়া, ভার্বও সিঙ্গুলার দিব। সো এই যে সিঙ্গুলার দিলাম, সিঙ্গুলার সিঙ্গুলার সবসময় মনে রাখবা, সিঙ্গুলারের সাথে আমাদের সিঙ্গুলার যাবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও কি হবে সিঙ্গুলার হবে, প্লুরালের সাথে প্লুরাল যাবে। সো এই যে এখন উইটা কি প্লুরাল সাবজেক্ট না, এখন এখানে প্লুরাল ভার্ব কোনটা, আর না। সো এই কারণে উইর সাথে আর বস। আমরা তাহলে দেয়ের সাথে কি দিব বলো তো তোমরা, দেয়ের সাথে কি বলে কি দিব, দে কি বলো, দে প্লুরাল না, এখন ইজ দিব না আর দিব, অবভিয়াসলি আমরা আর দিব, অবভিয়াসলি আর দিব, দে আর, দে ইজ হবে না। সো এখন তোমরাই বলো কি দিতে পারি। আচ্ছা এই যে ইটের সাথে কি দিব, ইজ দিব না আর দিব, ইটের সাথে ইজ দিব, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার একটা, সাবজেক্টও সিঙ্গুলার হবে, বুঝছি। সো এইগুলো নিয়ে প্রবলেম হবে। আচ্ছা আমি আরেকটা দিই, ধরো এখানে আছে এখানে হ্যাড আছে, হ্যাড। সো হি এর সাথে তারপর দের সাথে আমরা কি দিব বলো। হ্যাঁ এখন হ্যাডের তো সিঙ্গুলার প্লুরাল দুইটাই, মানে সে দুই জায়গায় বসতে পারে। সো এখানে হি হয়তো বা সিঙ্গুলার, হ্যাঁ। সো হি এর সাথেও আমাদের হ্যাড বসবে, আবার দে হয়তো প্লুরাল বাট দের সাথেও আমাদের হ্যাড বসবে, কারণ কারণ আমাদের এই যে হ্যাভ এবং হ্যাজ এই যে ভার্বগুলা এইখানে, এইগুলো হচ্ছে হ্যাভ ভার্বের ফার্স্ট রূপ, প্রথম রূপ। সো এইটার সিঙ্গুলার প্লুরাল আছে, এই যে হ্যাভ হচ্ছে তোমার প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বেস আছে। সো এই ক্ষেত্রে আমরা হি এর সাথে আমরা হ্যাজ দিতে পারি, হ্যাঁ। আর দে এর সাথে তখন কি হবে, হ্যাভ হবে, কারণ দে প্লুরাল, হ্যাভ ভার্ব টু প্লুরাল। সো এই ক্ষেত্রে এখন হ্যাভ হ্যাজ দুই নাম্বার রূপ হ্যাড, হ্যাডের কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। সো সেম ওয়েতে আমি ধরো এখানে লিখলাম যে একটা লিখলাম ড্রাইভ, একটা লিখলাম ড্রাইভ আর একটা লিখলাম ড্রাইভস, ড্রাইভস। এখন আমরা হি এর সাথে আর দে এর সাথে কোনটা দিব বলো, হি এর সাথে ড্রাইভ হবে না ড্রাইভস হবে, অবভিয়াসলি ড্রাইভস হবে, কারণ এই যে ড্রাইভটা হচ্ছে তোমার প্লুরাল, কারণ এই যে এখানে কি অ্যাজ বাই এস আছে নাই, বাট এখানে দেখো অ্যাজ বাই এস আছে। সো এইটা সিঙ্গুলার, এখন হি এর সাথে কোনটা যাবে, হি সিঙ্গুলার সাবজেক্ট, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যাবে। সো আমাদের ড্রাইভস হবে, হি ড্রাইভস। তারপর দে হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে প্লুরাল যাবে, সো আমাদের কি যাবে, ড্রাইভ যাবে, দে ড্রাইভ যাবে, বুঝছি ভাইয়া। সো প্লুরালের সাথে প্লুরাল যাবে, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যাবে। আমি আশা করি সিঙ্গুলার প্লুরাল নেই আর কোনো প্রবলেম থাকবে না। সো এখানে আমি দেখো কতগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এগুলো মিলাই টেলে দেখতে পারো হয়েছে কিনা, আর একটু ইয়ে বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে। সো এখন আমাদের তো ভাইয়া ওয়ার্ম আপ সব শেষ, এখন আমরা মূল খেলাতে চলে যাব, প্র্যাকটিস। সো এখন তোমরা মেইন গ্রাউন্ডে আসছো, মেইন গ্রাউন্ডে আমরা এতক্ষণ যা যা করছি সব কিছু এখন আমরা অ্যাপ্লাই করব, ওকে। সো বি কেয়ারফুল এবং বি অ্যাটেনশন। এই যে দেখো আমি তোমাদের ফার্স্ট কবিতার যে ছন্দটা আমি কি বলছিলাম ভাইয়া, ফার্স্ট কি বলছিলাম, প্রথমেই দেখতে হবে প্যাসেজ বা সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা আমাদের ফার্স্ট কাজ। সো আমাদের এখানে কি প্যাসেজ আছে, কি নিয়ে আমাদের রাইট ফ্রম ভার্বটা, আমাদের মূলত রাইট ফ্রম ভার্বটা হচ্ছে ভাইয়া এই যে টাইম নিয়ে। সো কোন একটা বিষয় নিয়ে যখন একটা লেখালেখি হয়, ধরো এখানে টাইম নিয়ে বলছে, তুমি নেক্সটে হয়তো বা আর অনেক কিছু নিয়ে, ধরো আর্থিক নিয়ে হতে পারে, ভূমিকম্প নিয়ে হতে পারে, ধরো হতে পারে তোমার প্রাইস হাইক নিয়ে হতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সো এইগুলা কি, এগুলা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে না, কোনো একটা বিষয় নিয়ে যদি কথা বলে মনে রাখবা এটা প্রেজেন্ট টেন্সে হয়, কোনো একটা বিষয় নিয়ে কথা বলে ভাইয়া কি হবে, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে মূলত কি হয়, মানে ওয়ান্স থাকে, তারপর সো এরকম হয় না যে এক দেশে এক রাজা ছিল, রাজা কি করছে, ওই রাজ্যের রানীকে বিয়ে করছে। সো এইগুলা কি অতীত টাইপের ঘটনা না, এক দেশে এক রাজা ছিল। সো এরকম অতীত টাইপের ঘটনাগুলো তোমরা দেখলে বুঝতে পারবো, ওয়ান্স থাকে, এরকম কয়েকটা ওয়ার্ড থাকে, এগুলো আমরা দেখতে পারবো। সো আচ্ছা একটু বিনোদন দিলাম না, আচ্ছা যাই হোক।
সো আমাদের ফার্স্ট কাজ কি, প্রথমে দেখতে হবে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা আমাদের ফার্স্ট কাজ। সো আমরা সিলেক্ট করি প্যাসেজটা কি টেন্সে আছে। দেখো টাইম নিয়ে কথা বলছে, কোন একটা বিষয় নিয়ে কথা বললে অবশ্যই আমরা বুঝি প্যাসেজটা কি টেন্সে হয় ভাইয়া, প্রেজেন্ট টেন্সে হয়। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে আছে আমাদের প্যাসেজটা কি আছে ভাইয়া, প্রেজেন্ট টেন্সে আছে। আমরা বুঝছি এটা, আমাদের এই কাজটা শেষ। আর এই কাজটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বের 20% কাজ শেষ হয়ে যায়। সো দেখো আমি একটা ধাপ ধরি, 100 থেকে দেখো 100 থেকে আমরা 20% কাজ শেষ করছি, আর কত পার্সেন্ট আছে, 80% কাজ। এখন দেখো তারপর আমাদের দেখতে হবে যে আমরা যে রাইট ফর্ম ভার্বটা চেঞ্জ করব, এই যে আমরা কোনটা চেঞ্জ করব, এই যে এ রাইট ফর্ম ভার্বটা চেঞ্জ করব না। হ্যাঁ, এই রাইট ফর্ম ভার্বটা কি বাক্যের একমাত্র ভার্ব নাকি বাক্যাংশের একটি ভার্ব থাকার পরেও অতিরিক্ত কোনো ভার্ব। সো এই যে ভার্বটা আমরা যে চেঞ্জ করব, এটা বাক্যের কততম ভার্ব, বাক্যের ফার্স্ট ভার্ব না। এই যে এটা যে চেঞ্জ করবে, এটা বাক্যের ফার্স্ট ভার্ব না। সো বাক্যের যদি ভাইয়া, এই যে দেখো বাক্যের যদি একমাত্র ভার্ব থাকে, আমাদের তারপরের কাজটা কি ভাইয়া, তারপরে দেখতে হবে সাবজেক্টটা কি অ্যাক্টিভ কি না। সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, টেন্স অনুযায়ী সুন্দর করে পরিবর্তন করে দেব। টেন্স বলতে ওই 12 প্রকার টেন্স না। টেন্স বলতে যদি দেখো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ভার্বের প্রথম রূপ, যদি দেখো পাস্ট টেন্সে আছে, ভার্বের 2 নম্বর রূপ। দ্যাটস এনাফ। ওকে, সো আমরা দেখি তো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। সাবজেক্টের টাইম সময়, টাইম ড্যাশ ভেরি ভ্যালুয়েবল, সময় হয় খুবই মূল্যবান। সো সময় তো মূল্যবানই। হ্যাঁ, সময় হয় মূল্যবান। কে মূল্যবান? সময় মূল্যবান। আমরা হয়কে প্রশ্ন করি, এখানে অর্থ অনুসারে বিটা হয়, বি অর্থ হচ্ছে হওয়া বা হয়। হ্যাঁ, হয় বা হওয়া। সো সময় মূল্যবান, সময়ই তো মূল্যবান। সো এই ক্ষেত্রে সাবজেক্টটা অ্যাক্টিভ হলে টেন্স অনুযায়ী পরিবর্তন, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা অবশ্যই বি ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম। এখন টাইমের সাথে কি হবে, ইজ হবে না, কারণ বি ভার্বের প্রথম রূপ হচ্ছে ইজ। আর তুমি ইজ দিবা নাকি আর দিবা? অবভিয়াসলি তোমরা ইজ দিবা, ভাইয়া তোমরা ইজ দিবা, আর দিবা না, কারণ এটা সিঙ্গুলার। এখানে যদি অ্যাস থাকতো, টাইমস অ্যাস যদি ভাইয়া থাকতো, তখন আমরা আর দিতাম, টাইমস আর। বাট এখানে টাইম ইজ হবে, ইজ। সো এ ফার্স্ট রাইট ফর্ম ভার্বটা তোমাদের একটু সময় বেশি লাগবে। এখন তোমাদের একটু হয়তো বা প্রবলেম হতে পারে, বাট এই ওয়েতে যদি আমরা করি না, বাকিগুলো প্রবলেম হবে না। আচ্ছা, তার আগে আমার একটা কাজ করা দেওয়া উচিত, আমি এইগুলার অর্থটা দিয়ে দিই। ফলো অর্থ কি? ফলো অর্থ ভাই অনুসরণ, ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা। সাকসিড অর্থ হচ্ছে সফল, অর্থ হচ্ছে সফল হওয়া। স্টপ অর্থ কি? থামা বা বন্ধ করা। স্টপ অর্থ থামা বা বন্ধ করা। সাকসেস অর্থ হচ্ছে সাফল্য। এটা হচ্ছে নাউন, বাট নাউনটা রাইট ফর্ম ভার্বে দেয়া দিছে একটু ফ্যাস লাগানোর জন্য আর কি। মেক অর্থ কি? তৈরি করা। মেক অর্থ ভাইয়া তৈরি করা, এটা আমরা জানি। ওয়েট অর্থ কি? অপেক্ষা করা। ওয়েট অর্থ ভাইয়া অপেক্ষা করা। হ্যাভ অর্থ কি? আছে বা থাকা। নেগলেক্ট অর্থ হচ্ছে অবহেলা করা, নেগলেক্ট অর্থ। আর নো অর্থ হচ্ছে জানা। নো অর্থ কি ভাইয়া? জানা। সো দেখো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় হচ্ছে খুবই মূল্যবান। দিস ভ্যালুয়েবল টাইম, এই মূল্যবান সময়। ড্যাশ ফর নোবডি, অর্থাৎ এই মূল্যবান সময়টা কি কারোর জন্য কি অপেক্ষা করে না। হ্যাঁ, সো আমরা এখানে কি দিব? ওয়েট। সো আমরা তো জানি এখানে ওয়েট ভার্বটা হবে তোমাদের ফার্স্ট ভাইয়া। তোমাদের এই কোনটা রাইট ফর্ম ভার্বগুলো অর্থ অনুসারে এটা বসানোর কাজটা তোমাদের ভালো করে জানতে হবে, আর না বসাইতে পারলে তো আর কিছু হবে না। সো দিস ভ্যালুয়েবল টাইম, এই মূল্যবান সময়টা ওয়েট অপেক্ষা করে, ফর নোবডি মানে কারোর জন্য অপেক্ষা করে না। বাট আমরা চেঞ্জেসটা দেখি, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট এইটা না, দিস ভ্যালুয়েবল টাইম। সাবজেক্টটা সিঙ্গুলার না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে টাইম সিঙ্গুলার পাচ্ছি, সাবজেক্ট সিঙ্গুলার। সো এই যে ওয়েট যে ভার্বটা দেখতেছো, সো এটাকেও তো ভাই আমরা সিঙ্গুলার করব নাকি? এই ওয়েট ভার্বটাকে আমরা সিঙ্গুলার করব না, কারণ সিঙ্গুলার সাথে সিঙ্গুলার যে। এখন ওয়েট ভার্বকে সিঙ্গুলার করব কিভাবে? ভার্বের সাথে অ্যাস বাই এস লাগাবো। সো আমরা ওয়েটস দিয়ে দিব। টাইম অপেক্ষা করে না, ফর নোবডি কারোর জন্য অপেক্ষা করে না। নো পাওয়ার ক্যান, কোনো পাওয়ারই পারে না। ড্যাশ ইট, এটাকে কি করতে? স্টপ করতে, বন্ধ করতে। সো আমরা সি নাম্বারে কিন্তু স্টপ পাচ্ছি। এখন স্টপের চেঞ্জেসটা দেখি। দেখো, আমি তোমাদের বলছিলাম যে মডেল ভার্ব থাকলে সবসময় ভার্বের প্রথম রূপ হয়। সো স্টপের তো কোনো চেঞ্জ হবে না, ইজি হইতেছে, স্টপের চেঞ্জ হবে না। সো তারপর ডি নাম্বারটা দেখো, ইট ড্যাশ নো পজ ইন ইটস কোর্সেস। সো নো পজ তো বুঝি আমরা যে
থামা টাইপের এরকম। সো ইট নোজ, এখানে ইট নো হবে, ইট নো এটা জানে, নো পোজ থামানো যায় না, ইন ইটস কোর্স, কোর্স বলতে এখানে বুঝে চলা, অর্থাৎ এর চলার গতিপথ থেকে এটাকে থামানো যায় না। এখন আমরা তো জানি নো ভার্বটা এখানে হইল অর্থ অনুসারে, বাট এখানে দেখো ইট, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট না, অবশ্যই আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হতে গেলে ভার্বের সাথে অ্যাজ বাই এস লাগে। ইট নোস, আর দেখো আমরা কিন্তু সব কিছুতেই ভার্বের প্রথম রূপ দিতেছি, কেন দিতেছি, কারণ এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, দেখছো, এটা যদি ক্লিয়ার রাখো সব শেষ। তারপর দেখো এই যে ইট ইজ নট ওয়াইজ, এটা জ্ঞানী না, বা ওয়াইজ অর্থ জ্ঞানী, ইট ইজ নট ওয়াইজ টু ড্যাশ টাইম, ইট ইজ নট ওয়াইজ টু, এটা জ্ঞানের কাজ না, টু কি হবে, টু টু কি হতে পারে, আমরা অর্থ অনুসারে দেখি তো, টু নেগলেট হতে পারে, নেগলেট, টু নেগলেট অবহেলা করা। সো তাই সময়কে অবহেলা করা কি জ্ঞানের কাজ হবে না, জ্ঞানের কাজ হবে না, বা এখানে নেগলেটের জায়গায় ওয়েস্ট দিতে পারে, অপচয় করা, এরকম বিভিন্ন ওয়ার্ড দিতে পারে। সো ইট ইজ নট ওয়াইজ টু, আর মনে রাখবা সবসময় টু এর পর হচ্ছে ভার্বের প্রথম রূপ, টু এর পর ভাইয়া কি হবে, ভার্বের প্রথম রূপ হবে, এই বেসিকগুলো নিয়ে মানে মনে রাখবা। টু নেগলেট, আমরা এখানে কি দিব, নেগলেট, ইট ইজ নট ওয়াইজ টু নেগলেট, হ্যাঁ, ইট ইজ নট ওয়াইজ টু নেগলেট, ইট ইজ নট ওয়াইজ টু নেগলেট টাইম, এটা মানে অবহেলা করা জ্ঞানের কাজ নয়। দ্য ম্যান, একজন মানুষ, হু যে, ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু, আচ্ছা এতটুকু পরে যাই। দ্য ম্যান হু, একজন মানুষ, হু যে, একজন মানুষ যে কি করে, হু এখানে আমরা দিতে পারি হু মেক, ঠিক আছে, হু মেক, যে মেক করে মানে তৈরি করে, দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের উপযুক্ত ব্যবহার মানে উপযুক্ত সদ্ব্যবহারটা যে তৈরি করতে পারে, ইজ শিওর টু, সে সফল হয়। সো আমরা এখানে দ্য ম্যান, একজন মানুষ, হু কি হবে, এখানে যে মেক তৈরি করতে পারে। সো এখানে তাহলে এটা তো ভার্ব বুঝলাম, সাবজেক্ট কোনটা, এই যে সাবজেক্ট হচ্ছে হু এর আগে যে এটা হচ্ছে সাবজেক্ট দ্য ম্যান। সো দ্য ম্যান এটা কি সিঙ্গুলার না, সিঙ্গুলার হইলে আমরা ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ দিব, মেকের সাথে আমরা কি দিব, অ্যাজ দিব। দ্য ম্যান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু, সে নিশ্চিত, সে কি হবে, সফল হবে, সফল হওয়া ইংলিশ কি, যে সাকসিড, এটা হচ্ছে ভার্বের প্রথম রূপ, এখানে ইডি দেখে মনে করো না এটা ভার্বের 2 নম্বর রূপে আছে। সাকসিড শব্দটাই হচ্ছে এরকম, সফল হওয়া শব্দটাই এরকম। সো আমরা কি দিব, টু সাকসিড, টু সাকসিড, বুঝছি, টু সাকসিড। সো দেখো অল দ্য ফেমাস পারসন, সমস্ত বিখ্যাত ব্যক্তি, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমস্ত বিখ্যাত ব্যক্তির কি থাকে, হ্যাভ থাকে, হ্যাভ থাকে, এখানে তো হ্যাভই হবে, কারণ যেহেতু এটা ভার্বের প্রথম রূপে আছে আমরা হ্যাভই রাখবো, আমরা তো আর হ্যাড করব না। আর এখানে হ্যাভ কেন হবে, দেখো দ্য ফেমাস পারসনস, পারসন এই যে সাবজেক্টটা এর সাথে কি আছে, অ্যাজ বাই এস আছে, তার মানে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হয় না, মানে হ্যাভ হ্যাজ এর মধ্যে আমরা কোনটা আনবো, হ্যাভই আনবো। সো দ্য ওয়ার্ল্ড হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, মানে সময় সঠিক ব্যবহার করেছে তারা। দে শুড বি ড্যাশ বাই আস, আমাদের উচিত তাদের ফলো করা, ফলো, এই যে এখানে হবে ফলো, সো এখানে হবে কি ভাইয়া, ফলো, ফলো হবে। বাট এখানে দেখো এই যে বি আছে, আমি তোমাদের নিয়মটা দেখাইছিলাম না, যে মডেল ভার্বের পর যদি বি থাকে, মডেল ভার্বের পর যদি ভাইয়া বি থাকে তাহলে অবশ্যই ভার্বের 3 নম্বর রূপ হবে, এখানে কি হবে ভাইয়া, ফলোড হবে। এছাড়া যদি দেখো বাই আছে, বাই থাকলে আমরা বুঝবো সেন্টেন্সটা কি ভাইয়া, প্যাসিভ, প্যাসিভ হইলে কি লাগে, মডেল ভার্ব, মানে মডেল ভার্বের ক্ষেত্রে মডেল ভার্ব প্লাস বি3 লাগে। সো এই ক্ষেত্রে আমরা ফলোড করছি, এইভাবে বুঝতে পারো। আদারওয়াইজ অন্যথায় উই শুড ফেল, আমরা ব্যর্থ হব, উই উইল ফেল, উই উইল ফেল, আদারওয়াইজ অন্যথায় উই উইল ফেল, আমরা ব্যর্থ হব। এখানে দেখো উইল ফেল, উইলের পর ভার্বের প্রথম রূপ হয়েছে। হ্যাঁ, অনেক সময় আমরা যে এইটা চেঞ্জ করবো এমন না, তুমি এই ভার্বটাকেও মনে রাখবা, এমনভাবে পড়বা। উই উইল ফেল, আমরা ব্যর্থ হব, ড্যাশ ইন লাইফ, জীবনে ব্যর্থ হবে। এখন আমি দেখো, আমি তোমাদের বলছি না ভাইয়া, যে আমি তোমাদের বলছি কিন্তু যে এই যে ভার্ব, আমরা যে ভার্বটা করব এটা বাক্যের কততম ভার্ব, দেখো এখানে বাক্যের একমাত্র ভার্ব এটা না, অলরেডি দেখো এই যে উইল ফেল, এটা কিন্তু বাক্যের একমাত্র ভার্ব ছিল, বাট আমরা যেই ভার্বটা চেঞ্জ করতেছি এটা কিন্তু বাক্যের দ্বিতীয় ভার্ব, হ্যাঁ, বা অতিরিক্ত ভার্ব। বাক্যের একটি মাত্র ভার্ব থাকার পরও যদি অতিরিক্ত একটা ভার্ব থাকে তখন আমরা এই 3টা জিনিস করব। ভার্বের সাথে আইএনজি বসাবো, অথবা টু প্লাস ভার্বের প্রথম রূপ করবো, অথবা বি3 করবো। সো বি3 খুব কম ক্ষেত্রেই হয়, ভার্বের সাথে আইএনজি এবং 2 + B1 বেশি হয়। সো এখন আমরা দেখো, আমরা একটু দেখি, উই উইল ফেল, আমরা ব্যর্থ হব, ড্যাশ ইন লাইফ, জীবনে,
জীবনে সফল হতে ব্যর্থ হব। সো সফলতার একটা দিকে বুঝাইছে যে আমরা ব্যর্থ হব কোন দিকে, সফলতার দিকে ব্যর্থ হব। সো এক্ষেত্রে আমরা টু দিব, টু সাকসিড। আর টু এর পর সবসময় ভার্বের প্রথম রূপ হয়, টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে ব্যর্থ হব। টু বলতে উদ্দেশ্য বা দিকে বুঝাই, সফলতার উদ্দেশ্য বা দিকে বুঝাইতেছে, এই ক্ষেত্রে টু হইল। বুঝছি ভাইয়া? কারো প্রবলেম আছে বলো আমাকে। আচ্ছা, তারপর দেখো ভাইয়া আমরা 2 নাম্বারটা যাই। 2 নাম্বার প্র্যাকটিসে চলে যাই। সো দেখো, হ্যাপিনেস অর্থ কি? সুখ। এই যে সুখ নিয়ে এখানে সব কথা বলতেছে, তার মানে আমরা কি বুঝতেছি? এই প্যাসেজটা কি? এই প্যাসেজটা ভাইয়া আছে তোমার কি টেন্সে? প্রেজেন্ট টেন্সে আছে। সো আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। বুঝার পর তোমাদের এই সকল কাজ করতে হবে, দেখতে হবে বাক্যের একমাত্র ভার্ব কিনা। তখন আমরা সাবজেক্টটা যদি দেখি অ্যাক্টিভ হয় টেন্স অনুযায়ী বসাই দিব, আর সাবজেক্টটা যদি প্যাসিভ হয় বি ভার্ব প্লাস বি3 দিয়ে দিব, শেষ। এতটুকু মনে রাখো। আর ওইটা বাক্যের অতিরিক্ত ভার্ব হইলে আমরা দুইটা জিনিসই করে দিব, শেষ। সো দেখি, হ্যাপিনেস সুখ, এই যে অনেক সময় তোমাদের রাইট ফ্রম ভার্বে কিন্তু এইটাও খালি রাখতে পারে। সো যেখানে রাইট ফ্রম ভার্ব দেখবা সব জায়গায় একটু খেয়াল রাখবা। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। আ পারসন একজন ব্যক্তি, উইথ আ ক্রাউন অর্থাৎ একজন মুকুট পরিহিত ব্যক্তি, উইথ আ ক্রাউন, ক্রাউন বলতে মুকুট পরিহিত, একজন ব্যক্তি মুকুট পরিহিত ব্যক্তি, ড্যাশ ইন আ প্যালেস, প্যালেস বলতে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদে কি করতে পারে? লিভ করতে পারে, মানে বাস করতে পারে। এখানে আমরা শব্দটা বুঝতেছি যে লিভ হবে, লিভ। হ্যাঁ, লিভ, লিভ অর্থ কি? বাস করা। এখন দেখো ভাইয়া, আমি যদি বলি যে সে তো ওইখানে লিভ করে, সো লিভটা কি কন্টিনিউয়াস ভাবে চলতেছে না, সে বাস করতেছে না, চলমান বুঝাইতেছে না ভাইয়া। লিভ দ্বারা লিভ বসবাস করা, চলমান বুঝাইতেছে। আমরা কিন্তু মানে বুঝতেছি, তুমি একটা অনুভব ফিল করো। লিভ, সে বাস করে। আ পারসন একজন ব্যক্তি, উইথ আ ক্রাউন মুকুট পরিহিত একজন ব্যক্তি, প্যালেসে বাস করে, মানে চলমান করতেছে। লিভের সাথে আইএনজি দিব। এখন দেখো লিভের সাথে যে আইএনজি দিব, এই যে ইটা হবে না, ইটা কাইটটা আমাদের আইএনজি হবে। লিভিং, উইথ আ ক্রাউন, লিভিং ইন আ প্যালেস, রাজপ্রাসাদে থাকতে পারে। মে নট, এই যে দেখছো এই যে রাইট ফ্রম ভার্বগুলো, এইগুলো একটু মনে রাখো। মে নট বি হ্যাপি, সুখী থাকতে নাও পারে। মে নট বি হ্যাপি, সুখী থাকতে নাও পারে। হোয়ার এস পক্ষান্তরে আর ডে লেবারার, একজন দিনমজুরি। মে, এই যে দেখো মডাল ভার্ব, মে ড্যাশ হ্যাপিনেস, মে কি হবে? মে তোমার এখানে আমরা বসাতে পারি মে গেট দিই, অনেক কিছু দেওয়া যায়। মে গেট হ্যাপিনেস, গেট বলতে পাওয়া। সো অনেক সময় তোমার রাইট ফর্ম ভার্বে মে গেট এইটা খালি থাকতে পারে, জাস্ট বলতে পারে আর ডেলাবারার ড্যাশ হ্যাপিনেস। তখন আমাদের বুঝতে হবে অর্থ অনুসারে যে গেট হবে মে গেট, মে বলতে সম্ভবত হ্যাঁ মে গেট হ্যাপিনেস, সুখী থাকতে পারে। লিভিং ইন আ শেবি হার্ট, কুড়ে করে বাস করি। সো এগেইন হ্যাপিনেস সুখ ড্যাশ ফ্রম পার্সন টু পার্সন। হ্যাপিনেস এখানে কি হবে? হ্যাপিনেস হবে এই যে বেরি, বেরি অর্থ হচ্ছে পার্থক্য করে। ফ্রম পার্সন টু পার্সন, ব্যক্তি থেকে ব্যক্তিতে। সো এখানে আমি এখানে লিখতেছি, সো BAR, এখানে দেখো হ্যাপিনেস, এই যে হ্যাপিনেস সুখ, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট না ভাইয়া? সিঙ্গুলার যদি হয় আমাদের অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলারের নিয়ম কি? ভার্বের সাথে SBS হবে। এখন ওয়াই যদি থাকে, ওয়াইটাকে আমরা আই দিব, দেন ইএস, ব্যারাইস। হ্যাপিনেস ব্যারাইস ফ্রম পার্সন টু পার্সন, ব্যক্তি থেকে ব্যক্তিতে মানে পরিবর্তন হয় সুখ বিষয়টা, কথাটা। আ বিগার, একজন ভিক্ষুক, ক্যান বি হ্যাপি। সো ক্যান, এটা মনে রেখো, ক্যান বি হ্যাপি, সুখী হতে পারে। ইফ যদি হি ড্যাশ, ইফ যদি তার কি থাকে, তার যদি থাকে, থাকা ইংলিশ কি? হ্যাভ। এখানে কিন্তু গেটও দেওয়া যেত, হ্যাঁ, সে যদি পাই, এরকম। আ বিগার ক্যান বি হ্যাপি ইফ যদি হি হ্যাভ। এখন হি এর সাথে কি হ্যাভ বসবে? না, হি তো ভাইয়া সিঙ্গুলার। এখন হি এর সাথে কি হ্যাভ বসবে? না, কারণ হি তো ভাইয়া সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। সো হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা সিঙ্গুলার? হ্যাজ। সো হি হ্যাজ, ইফ যদি হি হ্যাজ কয়েন, কয়েন থাকে বাট আ বিজনেসম্যান, একজন বিজনেসম্যানের হু ক্যান স্পেন্ড, হ্যাঁ, বাট আ বিজনেসম্যান, একজন বিজনেসম্যান হু ক্যান স্পেন্ড, যে ব্যয় করে। এই যে দেখো ক্যান স্পেন্ড, স্পেন্ড অর্থ ব্যয় করা, আর ক্যান, ক্যান মানে পারা, মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ। হু ক্যান স্পেন্ড আ হিউজ সাম অফ মানি, যে ব্যয় করে মানে বিশাল পরিমাণ টাকা আর ডে দিনে। মে নট বি হ্যাপি, সুখী নাও হতে পারে। এভরিওয়ান প্রত্যেকে, এই যে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এভরিওয়ান প্রত্যেকে ড্যাশ টু বি হ্যাপি, প্রত্যেকেই চাই সুখী হতে। চাওয়া ইংলিশকে যে ওয়ান্ট। সো আমরা এখানে তাহলে কি দিব? ওয়ান্ট লিখে আর সাথে এস বাই এস লাগাই দিব, এস লাগাবো ওয়ান্টস, কারণ এভরিওয়ান এটা সিঙ্গুলার সাবজেক্ট। আমরা কি দিব? সিঙ্গুলার
ভার্ব দিব। বুঝছি ভাইয়া, এখন বুঝতে পারছো অনেকটাই কিন্তু ইজি হচ্ছে। সো তুমি যত প্র্যাকটিস করবে আমি সামনে যাবো দেখবা আরো সহজ লাগতেছে। সো এইরকমই। আচ্ছা, তারপর আমরা 3 নাম্বারটা দেখি। দেখো এই যে 3 নাম্বারটা কি আছে, প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম অর্থ কি, স্বদেশ প্রেম। এখানেও দেখো কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আজকে আমরা সব প্রেজেন্ট টেন্সই দেখবো, নেক্সট ক্লাসে হয়তো আমরা পাস্ট টেন্সে যাব। সো প্যাট্রিয়টিজম এটা কিন্তু প্রেজেন্ট টেন্সই আছে, স্বদেশ প্রেম। সো আমরা দেখি ফার্স্ট কাজটা আমরা বুঝছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমরা এই কাজগুলো করব। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, মানে একটা মহৎ গুণ। ই ড্যাশ আ ম্যান, এইটা একজন মানুষ টু, দেখো ই ড্যাশ আ ম্যান টু শেড, শেড মানে জড়ানো, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, অর্থাৎ শেষ রক্তবিন্দু পর্যন্ত, টু ড্যাশ দ্য ফ্রিডম, আচ্ছা ওইখান পর্যন্ত না যাই। ই ড্যাশ আ ম্যান এটা কি করে, প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেমটা মূলত মানুষকে অনুপ্রাণিত করে, যে তার মধ্যে স্বদেশ প্রেম আছে। সো অনুপ্রাণিত করা ইংলিশ কি, যে ইন্সপায়ার। হ্যাঁ, আমরা তাহলে এখানে কি বুঝতেছি, ইন্সপায়ার হবে, ইন্সপায়ার। এখন দেখো ভাইয়া, ইট এটা কি সিঙ্গুলার সাবজেক্ট না, অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার নিয়ম কি ভাইয়া, ভার্বের সাথে এস বিএস হবে। ইট ইন্সপায়ার্স, এজ ইন্সপায়ার্স, এটা অনুপ্রাণিত করে একজন মানুষকে টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, শেষ রক্তবিন্দু জড়ানো পর্যন্ত, টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতার জন্য। সো বা তার দেশকে রক্ষা করার জন্য, টু ড্যাশ দ্য ফ্রিডম, তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। সো রক্ষা করা ইংলিশ কি, ডিফেন্ড। আমরা তাহলে এখানে দিব ডিফেন্ড, টু ডিফেন্ড, ডিফেন্ড। এখন টু আছে না ভাইয়া, টু এর পর ভার্বের প্রথম রূপ হয়ে, এটার নো চেঞ্জ। টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, আ ম্যান একজন মানুষ, উইদাউট প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম ছাড়া একজন মানুষ, ইজ নট বেটার ভালো না, দেন আ বেস্ট, বেস্ট বলতে হচ্ছে বোঝায়, বিস্ট বলতে বোঝায় মানে পশু, পশুর চেয়ে ভালো না যাদের দেশপ্রেম নাই। আর ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, ড্যাশ বাই অল, আচ্ছা এখানে খালিটা বেশি দেই নাই, একজন সত্যিকারের দেশপ্রেমিক, ড্যাশ বাই অল। এখানে দেখো ভাইয়া, এখানে এই যে বাই শব্দটা আছে না, বাই বলতে, বাই যদি থাকে মনে রাখবে এটা প্যাসিভ সাবজেক্ট, সাবজেক্টটা প্যাসিভ। সো একজন সত্যিকারের প্যাট্রিয়টেড, আমি এইটা তোমাদের ডিপলি বুঝাবো এখনই। দেখো আর ট্রু প্যাট্রিয়টেড একজন সত্যিকারের দেশপ্রেমিক, ড্যাশ বাই অল সবার দ্বারা কি হয়, এই যে অনার হয় না, অনার সম্মানিত হয় না। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টে তোমাদের ইজি ওয়েটা দেখাই। বাই আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে প্যাসিভ করা লাগে। আর সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের প্যাসিভ করার জন্য ভাইয়া কি করতে হবে আমি তোমাদের দেখাই। এই যে দেখো এখানে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে প্যাসিভ করার জন্য একটা অক্সিলারি ভার্ব লাগে প্লাস বি3 লাগে। এখন তোমরাই বলো আমি ইজ নিব নাকি আর নিব, বলো। এই যে আর ট্রু প্যাট্রিয়টেড একজন সত্যিকারের দেশপ্রেমিক, এটা সিঙ্গুলার না ভাইয়া, প্যাট্রিয়টেড। সো সিঙ্গুলার হইলে আমরা ইজ আর থেকে ইজ নিব। হ্যাঁ, তারপর এখানে কি বসছে, এখানে মূলত বসছে কি অনার, এই যে আমরা অনারটা লিখি, এই যে অনার লিখি। এখন অনারের আমরা 3 নাম্বার রূপ করব কারণ এটা প্যাসিভ, বি3 লাগে। এই যে অনার্ড, ইজ অনার্ড বাই অল। এখন আমরা আরেকটু ডিপলি বুঝি, এটা ক্লিয়ার। আর ট্রু প্যাট্রিয়টেড একজন সত্যিকারের দেশপ্রেমিক, আমি যদি বলি আর ট্রু প্যাট্রিয়টেড, আর ট্রু প্যাট্রিয়টেড, হ্যাঁ আর ট্রু প্যাট্রিয়টেড একজন সত্যিকারের দেশপ্রেমিক, হ্যাঁ অনার্ড বাই অল সম্মানিত হয় সবার দ্বারা। বাট এখানে তোমার কে সম্মানিত হয়, আমি প্রশ্ন করি, অনার্ড এটা তো ভার্ব, কে সম্মানিত হয়, ট্রু প্যাট্রিয়টিক একজন সত্যিকারের দেশপ্রেমিক সম্মানিত হয়। এখন দেখো সম্মানিত হওয়ার কাজটা ট্রু প্যাট্রিয়ট কি নিজে নিজে করতে পারি কিনা, দেখো তো সম্মানিত যে ওয়ার্ডটা, সম্মানিত করার কাজটা আমি কি নিজেকে সম্মানিত করতে পারবো, সম্মানিত করার দায়িত্ব কার, তোমাদের না, তোমাদের দ্বারা আমি সম্মানিত হই। সো ট্রু প্যাট্রিয়টেড সম্মানিত হয় জনগণের দ্বারা, নিজেকে নিজে সম্মানিত করতে পারে না। সো দ্যাটস ওয়াই আর ট্রু প্যাট্রিয়টেড এটা হচ্ছে ভাইয়া প্যাসিভ সাবজেক্ট। আর প্যাসিভ হইলে আমরা কি করি, টেন্স অনুযায়ী বি বার প্লাস বি3, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কি দিলাম ইজ অথবা আর প্লাস বি3 করলাম, শেষ। ওকে, বুঝছো আশা করি। হি অলওয়েজ সে সবসময় কি করে, সে সবসময়
থিঙ্ক চিন্তা করে, এখানে শব্দটা হবে কি ভাইয়া থিঙ্ক, সে সবসময় চিন্তা করে। এখন আমরা চেঞ্জ করি সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার নিয়ম কি ভার্বের সাথে অ্যাজ বেস হবে। সো হি অলওয়েজ থিঙ্ক, সে সবসময় চিন্তা করে ফর দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কল্যাণ, অফ দ্য কান্ট্রি দেশের কল্যাণের চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন তোমার দেশপ্রেমহীন মানুষ, থিঙ্ক অনলি চিন্তা করে ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তার নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা বা নিজের স্বার্থটাকে চিন্তা করে। দোজ হু ডাইট, এখানে ডাই না ডাইট হবে, যারা মারা যাবে। দোজ হু ডাইট ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যাবে, আর ট্রু প্যাট্রিক সত্যিকারের দেশপ্রেমিক। দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, তাদেরকে স্মরণ করা হবে মৃত্যুর পরেও। দ্যাট ইজ হোয়াই, এই জন্যে দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন 1971 অ্যান্ড অনার্ড ফর এভার, এবং 1971 সালে যারা স্যাক্রিফাইস করছে তারা সম্মানিত হবে চিরদিনের জন্য। সো এইরকম আর কি। ওকে, আচ্ছা, সো আমরা এখন নেক্সটে যাই, গুড ম্যানার্স। সো এটা দেখেই বুঝতেছো গুড ম্যানার্স শিষ্টাচার, ভালো শিষ্টাচার, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, গুড ম্যানার্স দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন, আমাদের এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ কি তোমার ফর্ম, ফর্ম মানে গঠন করে গুড ম্যানার্সটা। সো আমরা এখানে ফর্ম দিতে পারি, ফর্ম অর্থ হচ্ছে গঠন, গঠন। বিগিন, বিগিন অর্থ হচ্ছে শুরু। অ্যাটেন, অ্যাটেন অর্থ হচ্ছে ভাই অর্জন, অ্যাচিভ অর্থ অর্জন। গেইন অর্জন, কস্ট অর্থ হচ্ছে খরচ, আমরা জানি। লার্ন অর্থ কি, লার্ন অর্থ হচ্ছে শিখা। রিমাইন, রিমাইন অর্থ কি থাকা বা অবশিষ্ট। রিসপেক্ট শ্রদ্ধা করা, হ্যাঁ রিসপেক্ট অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। শো মানে দেখানো, শো কি দেখানো। মেক তৈরি করা, এইগুলো তো আমরা জানি। মেক অর্থ কি তৈরি করা। হেল্প সাহায্য করা, হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা, বুঝছি ভাইয়া। গুড ম্যানার্স ফর্ম, গুড ম্যানার গঠন করে অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন। আচ্ছা, আওয়ার এডুকেশন আমাদের শিক্ষার ড্যাশ ইনকমপ্লিট, আমাদের শিক্ষাটা কি হবে, আমাদের শিক্ষাটা থাকবে রিমাইন, আমাদের শিক্ষাটা কি থাকবে ভাইয়া রিমাইন থাকবে, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ থাকবে। সো থাকা অর্থে আমরা এখানে কি দিব রিমাইন, এই যে রিমাইন, REMAIN রিমাইন। এখন দেখো আওয়ার এডুকেশন আমাদের শিক্ষা, এটা একটা সিঙ্গুলার না এডুকেশন, সিঙ্গুলার সাবজেক্ট, এই ক্ষেত্রে বারবার সিঙ্গুলার হবে, আর এখানে এস দিয়ে দিব রিমাইন্স। আওয়ার এডুকেশন রিমাইন্স ইনকমপ্লিট ইফ উই ডু নট ড্যাশ গুড ম্যানার্স, ইফ উই ডু নট আমরা যদি না পাই অ্যাটেন্ড অর্জন করতে, ইফ উই ডু নট অ্যাটেন্ড, এখানে অ্যাটেন্ডই হবে, আর অ্যাটেন্ড অ্যাটেন্ডই হবে, এটার কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে ডু নট আছে। ডু, ডু মানে ভার্বের প্রথম রূপ, হ্যাঁ। সো এইখানে মূলত তোমার এই যে অ্যাটেন্ড ডু যেহেতু আছে, এটার আর কোনো চেঞ্জ হবে না, এটা মনে রাখো। ইফ উই ডু নট অ্যাটেন্ড গুড ম্যানার্স, নট অ্যাটেন্ড গুড ম্যানার্স, আমাদের যদি ভালো ম্যানার্স না থাকে, শিষ্টাচার না থাকে, ইন আওয়ার বিহেভিয়ার টুয়ার্ডস, আমাদের বিহেভিয়ার্স আমাদের আচার আচরণ, টুয়ার্ডস অন্যদের প্রতি। ইফ উই ডু নট, ইফ উই ডু নট ড্যাশ রিসপেক্ট টু দেম, আমরা যদি না করি, না করি কি আমরা যদি শু না দেখাতে পারি রিসপেক্ট টু দেম তাদেরকে, এখানে হবে শু। সো শু এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, বুঝছো, এখানে যেহেতু ডু আছে সো চেঞ্জ হবে না। ইফ উই ডু নট শো রেসপেক্ট টু দেম, তাদেরকে যদি আমরা যথাযথ রেসপেক্ট না দিই, ইফ উই ডু নট শো রেসপেক্ট, আমরা যদি যথাযথ রেসপেক্ট না দেখাই টু দেম তাদেরকে, দে উইল নট ড্যাশ আস, তারা আমাদের দ্বারা কি হবে না, মানে সম্মানিত বা শ্রদ্ধিত হবে না। সো দে উইল নট কি হবে এখানে রেসপেক্ট, এখানে রেসপেক্ট হবে, রেসপেক্ট। এখন দেখো এই যে উইল মডেল ভার্ব না, মডেল ভার্বের পর ভার্বের কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। এই ক্ষেত্রে আমাদের ভাইয়া কি হবে রেসপেক্ট, আমাদের রেসপেক্টই থাকবে, বুঝছি। তারপর দেখো গুড ম্যানার্স, তারপর দেখো গুড ম্যানার শিষ্টাচার ড্যাশ আস নাথিং। সো শিষ্টাচারের কি কোনো খরচ হয়, কস্ট হয় না। এখানে গুড ম্যানার্স, এই যে ম্যানারের সাথে অ্যাস আছে, এটা প্লুরাল, প্লুরাল হইলে বার্ব প্লুরাল হবে, আর বার্ব প্লুরালের নিয়ম হবে বার্বের সাথে অ্যাস বেস হবে না। সো কস্ট, কস্টই। গুড ম্যানার্স কস্ট আস নাথিং, গুড ম্যানারের কোনো খরচ হয় না। বাট চিলড্রেন শুড, বাচ্চাদের উচিত কি ড্যাশ গুড ম্যানার্স ফ্রম দ্য ভেরি ড্যাশ অফ দেয়ার লাইফ। সো চিলড্রেন শুড, বাচ্চাদের উচিত কি, বাচ্চাদের উচিত লার্ন, লার্ন অর্থ কি শেখানো। সো লার্ন, লার্নই হবে, কেন হবে ভাইয়া শুড মডেল ভার্ব, মডেল ভার্বের উপর নো চেঞ্জ। গুড ম্যানার্স ফ্রম দ্য ভেরি কি, ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে শুরু থেকে, ভেরি এখানে বিগিনিং হবে। এখানে বিগিনিং কেন হইল ভাইয়া, এখানে বিগিনিং কেন হইল, এখানে বিগিনিং কেন হইল দেখো, ফ্রম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এখানে বিগিনিং হইল তোমার এই যে দেখো চিলড্রেন শুড, এখানে এই যে এটা ভার্বের, এটা একটা ভার্ব না। সো তারপর এখানে যে ভার্বটা হইতেছে এটা অতিরিক্ত ভার্ব।
সো এই কারণে এখানে তোমার ভার্বের সাথে আইএনজি হলো। আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দিতে পারো যে দিয়ের পর আমাদের কি দিতে হবে, দিয়ের পর আমাদের নাউন দিতে হবে। এখানে যেহেতু একটা শব্দ আর বেরি তো অ্যাডভার্ব, আর দিয়ের পর নাউন বানানোর জন্য আমরা বিগেনের সাথে আইএনজি করে নাউন বানাইছি। সো দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার লাইফ, শুরু থেকেই ড্যাশ। আচ্ছা এখানে ভুল আছে একটু, ইট ড্যাশ আস, এটা কি করে আমাদের, এটা আমাদের হেল্প করে। সো ইট হেল্প, এখানে হেল্প হবে, হেল্প। সো হেল্পের সাথে কি দিব, অ্যাজ বাই অ্যাজ দিব। এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার হবে। ইট হেল্পস আস, আর সাহায্য করে আমাদের গুড রিলেশন, ভালো সম্পর্ক উইথ আদার্স, অন্যদের সাথে ভালো সম্পর্ক গড়তে কি করে, সাহায্য করে। বুঝছিবে? সো আমরা নেক্সট একেবারে সর্বশেষ আজকের ক্লাসে হেলথ ইজ ওয়েলথ এইটা দেখব। সো আমাদের ফার্স্ট কাজ কি, এই যে হেলথ, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। হেলথ যে প্যাসেজটা এটা প্রেজেন্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম, কারণ এখানে হেলথ নিয়ে কথা বলতেছে। সো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, গোজ দ্য প্রভাব। একটা প্রবাদ বাক্য আছে, উই ক্যান নট ড্যাশ ইট, আমরা কি স্বাস্থ্যকে কিনতে পারবো টাকা দিয়ে, না। সো এখানে পারচেস হবে, উই ক্যান নট পারচেস, উই ক্যান নট পারচেস। এখন এখানে কি চেঞ্জ হবে, না, নো চেঞ্জ। এই যে মডেল ভার্বের পর নো চেঞ্জ। উই ক্যান নট পারচেস ইট, আমরা এটাকে ক্রয় করতে পারবো না। উই ক্যান নট বরো ইট, আমরা এটাকে ধার করতে পারবো না। অনেক সময় কিন্তু এইটাও আসবে, সো এইটাও ভালোভাবে দেখে যাবো। উই ক্যান নট বরো ইট, আমরা এটাকে ধার নিতে পারবো না। উই মাস্ট, আমাদের অবশ্যই ড্যাশ আওয়ার বডি বাই ড্যাশ। উই মাস্ট, আমাদের অবশ্যই কি করতে হবে, উই মাস্ট, আমাদের অবশ্যই বিল্ড করতে হবে। এখানে হবে বিল্ড, উই মাস্ট, এখানে কি হবে ভাইয়া, বিল্ড। উই মাস্ট, আমাদের অবশ্যই বিল্ড করতে হবে আমাদের বডিটাকে। আচ্ছা এখানে তোমরা বাই দেখতে পারতেছো, বাই দেখে মনে করতেছো যে এটা প্যাসিভ, তাহলে অবশ্যই মাস্টের সাথে বি দিব, দেন বিল্ডের 3 নম্বর বিল্ড, BYLD দিব না। তুমি দেখো উই মাস্ট বিল্ড, আমাদের অবশ্যই বিল্ড করতে হবে আমাদের বডিকে। সো আমাদের বডিকে তো আমরাই বিল্ড করব। বিল্ড করার, গঠন করার কাজটাকে আমরা নিজেরা করবো না। আমরা নিজেরা না করলে কি আরেকজন আইসা আমাদের কইরা দিবে? বিল্ড করার কাজটা নিজেদেরই করতে হবে। সো এই ক্ষেত্রে উইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সাবজেক্ট। তোমাদের একটু বুঝতে হবে যে সাবজেক্টটা দ্বারা কাজটা করতে পারতেছে কিনা, বা না পারলে তো এটা প্যাসিভ, করতে পারলে অ্যাক্টিভ। হ্যাঁ, সবসময় যে বাই থাকলে যে এটা প্যাসিভ হবে এমন না। সো উই মাস্ট বিল্ড, আমরা অবশ্যই গঠন করবো আমার বডিকে বাই ড্যাশ দ্য রুলস অফ হেলথ, বাই ফলোয়িং, হ্যাঁ অনুসরণ করে। আর মনে রাখবা প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, ফলোয়িং দ্য রুলস অফ হেলথ। সো আমরা কিছু কিন্তু টেকনিক শিখছি যে টু এর পর ভার্বের প্রথম রূপ হয়, আর এখন দেখলাম প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, আর মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ হয়। মডেল ভার্বের পর বি থাকলে ভার্বের 3 নম্বর রূপ হয়। সো এই যে নিয়মগুলো না ভাইয়া, এগুলো একেবারে মরার আগ পর্যন্ত আশা করি কাজে লাগবে। ঠিক আছে? সো বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, পিপল স্ট্রাগল, জনগণ বা মানুষ স্ট্রাগল করে, সংগ্রাম করে, এগেইনস্ট, বিরুদ্ধে, জার্মস অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে সংগ্রাম করে, দ্যাট যেটা ড্যাশ দ্য বডি সিন্স দেয়ার বার্থ, হ্যাঁ যেটা হার্ম, ক্ষতি করে। হার্ম এখানে হবে যেটা ক্ষতি করে, দ্য বডি সিন্স দেয়ার বার্থ, একেবারে জন্মের পর থেকে তোমার জার্মসগুলা ক্ষতি করে। এখন প্রশ্ন, এই যে ভার্বটা, এটার সাবজেক্ট কোনটা? দ্যাট তো আর সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এই যে ফার্স্ট যেটা, এটাই সাবজেক্ট, পিপল। পিপলটাই হচ্ছে এই দ্যাটের সাবজেক্ট, মানে সরি হার্মের সাবজেক্ট। সো পিপল এটা যেহেতু প্লুরাল, আমাদের তো এখানে নো চেঞ্জ। সো পিপল হার্ম দ্য বডি সিন্স দেয়ার বার্থ। মেডিসিনস অর্থাৎ ওষুধ, ড্যাশ টু কিল জার্মস। সো হ্যাঁ, ওষুধ কি? ওষুধ মূলত ইনভেন্ট, আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, মেডিসিন দেখো, এখন এই যে এখানে একটু খেলা আছে, ইনভেন্ট, আমরা তো জানি এখানে ইনভেন্টই হবে, আর কিছু হবে না। মেডিসিন ইনভেন্ট, আবিষ্কৃত হয়েছে, টু কিল জার্মস, এই যে জীবাণুকে হত্যা করতে, এটা বুঝলাম। এখন আমরা দেখব যে মেডিসিন যে সাবজেক্টটা, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। মেডিসিন, আচ্ছা দেখো তো, মেডিসিন ইনভেন্ট, মেডিসিন আবিষ্কৃত হয়েছে। এখন মেডিসিন কি নিজে নিজে আবিষ্কৃত হয়? মেডিসিন কি আবিষ্কৃত হওয়ার কাজটা নিজে নিজে করছে? মেডিসিনকে আবিষ্কার করে কারা? মানুষ করে। সো তাহলে এই মেডিসিন সাবজেক্টটা হচ্ছে ভাইয়া প্যাসিভ সাবজেক্ট। মেডিসিন সাবজেক্টটা কি ভাইয়া? প্যাসিভ সাবজেক্ট। বুঝছি, তোমরা এভাবে প্রশ্ন করো, মেডিসিন ইনভেন্ট, মেডিসিন আবিষ্কৃত হয়েছে। এখন তুমি প্রশ্ন করো আবিষ্কৃত হওয়া, আবিষ্কার হওয়ার কাজটা কি? মেডিসিন, মেডিসিন কি নিজে নিজে আবিষ্কৃত হতে পারে? না, মেডিসিনকে আবিষ্কার করে মানুষরা। সো এই ক্ষেত্রে এই মেডিসিনটা হচ্ছে কি? প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট হলে টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস B3। সো মেডিসিন এই ক্ষেত্রে আমরা কি দিব? বি ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা মেডিসিনস, এই যে দেখো মেডিসিনস, এস আছে মেডিসিনের সাথে।
সো এটা তোমার প্লুরাল সাবজেক্ট হইলে আমরা ইজ দিব নাকি আর দিব? আমরা ইজ দিব নাকি আর দিব ভাইয়া বলো তো? আমরা আর দিব না ভাইয়া? হ্যাঁ আর দিব। মেডিসিনস আর, তারপর B3 হবে, এই যে B3, এই যে B3, বুঝছি? মেডিসিনস আর ইনভেন্টেড, মেডিসিনস আর কি হবে ভাইয়া? ইনভেন্টেড হবে। হ্যাঁ, মেডিসিনস আর ইনভেন্টেড টু কিল জার্মস, বাট উই হ্যাভ টু কিপ, এই যে উই হ্যাভ টু কিপ, এই যে টু এর পর দেখো ভার্বের প্রথম রূপ, উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট, আমাদের বডি ফিট রাখতে, বাই আওয়ার সেলফ থ্রু দ্য মেনটেন্স অফ দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যের যে নিয়মকানুনগুলো ওইগুলো অবশ্যই মাস্ট বি মানতে হবে। সো দেখছো ভাইয়া, আমি কিন্তু তোমাদের 5টা প্র্যাকটিস করে দিচ্ছি, পরবর্তী ক্লাসে 10টা বা 15টা করাই দিব, এরপরের ক্লাসে আরেকটু বাড়বে। সো এরকমভাবে আমি 40টা বা 35টা, মানে মিনিমাম তো 30টা করাবই। 30টা যদি ভাইয়া করতে পারো না, তাহলে বৃত্তি পরীক্ষায় তো কমন পাবাই। দেন যদি কমন নাও পড়ে, তুমি কিন্তু অ্যান্সার সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে করে দিয়ে আসতে পারবা। সো সব কিছুই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আর এই যে রাইট ফ্রম ভার্বের পিডিএফটা পাওয়ার জন্য ভাইয়া আমাদের গ্রুপে জয়েন হতে হবে। আর তোমাদের আমি বলে দিই যে গ্রুপে যে জয়েন হবা, এই যে তোমার ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে তোমরা অনেকে যে কোনো একটা ভিডিওতে ঢুকবে ইউটিউবে। ওকে, ইউটিউবের ভাইয়া যে কোনো একটা ভিডিওতে যাবা। হ্যাঁ, হু আর ইউ, কোথায় গেল? আচ্ছা দেখো, ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে যাবা, দেন দেখো পিন্ড করে দেওয়া আছে কমেন্টটা। সো ক্লিক করো, এখানে 15 ডেজের চ্যালেঞ্জের রুটিন পাবা। অনেকে বলো পাও না। তারপর প্রাইভেট গ্রুপের দেখো লিঙ্ক দেওয়া আছে, পাবলিক গ্রুপের লিঙ্ক, তোমরা লিঙ্কে ক্লিক করে এত রিকোয়েস্ট পাঠাও না, তোমাদেরকে তো জয়েন করিয়ে দেওয়া হবে, বুঝছো? আমার নেটের অবস্থা খুবই বাজে না। এই যে জয়েন করে দেওয়া হবে অলরেডি 17,000। এই যে এখানে আমরা রিকোয়েস্ট তোমাদের অ্যাকসেপ্ট করে দেবো, এই যে এভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিয়ে দেওয়া হবে, বুঝছি ভাইয়া? এভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিয়ে দেওয়া হবে। সো তোমরা জয়েন পাঠাও। আর তোমরা গ্রুপে ঢুকলে আছে না ভাইয়া, এই যে গ্রুপে ঢুকলে তোমাদের এরকম, এই যে দেখো এরকম সব কিছু তোমরা সিরিয়ালে পেয়ে যাবা, সব কিছু আছে। এই যে আপডেট জানিয়ে দেওয়া হইতেছে, হ্যাঁ আপডেট জানিয়ে দেওয়া হইতেছে। আমার নেটটা আজকে বাজে। আচ্ছা, আপলোড হয়ে গেছে। আচ্ছা দেখো, এই যে দেখো তোমার প্রত্যেকটা দিনের চ্যালেঞ্জের যে ক্লাসগুলো 50 ডেজের সব কিছু দেখো, ইংলিশ ফার্স্ট পোয়েম এই যে ক্লাস করা হয়েছে, দেন পিডিএফ থেকে ধরে এভরিথিং। সো তোমাদের যে রাইট ফ্রম ভার্বের ক্লাসটা করছেন এটার পিডিএফও আমি প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। সো অবশ্যই মাস্ট বি জয়েন হয়ে যাবে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য একটা টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করে টেক কেয়ার।